আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাকিব রায়হান। আজকে আপনাদের জন্য নিয়ে এলাম একটা সারভাইভাল সিনেমা অ্যাড্রিফটের গল্প নিয়ে। তো এটাকে আসলে গল্প বললে ভুল হবে, কারণ এটা কিন্তু সম্পূর্ণভাবে সত্য একটা ঘটনা অবলম্বনে তৈরি করা। 1983 সালে সদ্য বিবাহিত দম্পতির একটা করুণ গল্প এটা, যারা সমুদ্রের মাঝে ভয়ানকভাবে আটকে পড়েছিল। যদিও গল্পটা 1983 সালের আবহে তৈরি করা হয়নি, তবে ঘটনাটা কিন্তু 1983 সালের রিচার্ড এবং টেমির জীবনীর উপরে নির্মিত। তো গল্প শুরু করার আগে ইন্ট্রো চলতে থাক, আপনারা চাইলে ততক্ষণে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। গল্পের শুরুতেই ডুবতে থাকা একটা নৌকার ভেতরে একটা মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। আর কিছুক্ষণের ভেতরে সেই মেয়েটির জ্ঞান ফিরলে মেয়েটি সেই নৌকার উপরে এসে দেখতে পায় নৌকাটা রীতিমতো ভেঙে চুরে তছনছ হয়ে গিয়েছিল। সে নৌকার উপরে উঠে রিচার্ড নামের একজন ছেলেকে চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু আশেপাশে সেই ছেলেটির কোনো নাম নিশানাও ছিল না। এখানে এই মেয়েটার নাম ছিল টেমি। আর এখন এই ঘটনাটা কিভাবে ঘটলো সেটা জানার জন্য সিনেমা আমাদেরকে নিয়ে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে দেখানো হয় 5 মাস আগের ঘটনা, যেখানে টেমি একটা দ্বীপের দিকে যাচ্ছিল, যে দ্বীপের নাম ছিল তাহিতি। আর সে তাহিতি দ্বীপে নামার পরে সেই দ্বীপের সিকিউরিটি তাকে জিজ্ঞাসা করে যে আপনি কি করেন। টেমি তাকে বলে যে আমি তাই করি যা আমাকে পরবর্তী গন্তব্যে যাওয়ার জন্য টাকা দেয়। এর মানে টেমি যে কোনো কাজ করতে পারে তার পরবর্তী গন্তব্যে যাওয়ার খরচ জোগাড় করার জন্য। আসলে টেমি ক্যালিফোর্নিয়ার স্থানীয় হলেও সে এখন পৃথিবী ভ্রমণে বেরিয়েছে। আর এই তাহিতি আইল্যান্ডে তার সাথে পরিচয় হয় রিচার্ড নামের একজন ছেলের। রিচার্ড ছিল ব্রিটিশ নাগরিক, আর সে এই দ্বীপে ছোটখাটো ব্যবসা করত। তো পরিচয় হবার পরে আজকে রিচার্ড আবার টেমিকে রাতের বেলা তার বাড়িতে ডিনার করার জন্য আমন্ত্রণ জানায়। আর রাতের বেলা টেমি যখন রিচার্ডের বাড়িতে যায়, সে তার ঘরের চারপাশের ছবিগুলো দেখে অবাক হয়ে যায়, কারণ রিচার্ড সমুদ্র পথে অনেক দূর দূরান্তর অবধি যাত্রা করেছিল। টেমি রিচার্ডকে জিজ্ঞাসা করে যে এত দূরের যাত্রা একা একা করতে কি তোমার খুব ভালো লাগে? রিচার্ড বলে একদমই না। সমুদ্রের ভেতরে যাত্রা শুরু করার কয়েকদিনের ভেতরেই শরীরের চামড়া কালো হয়ে যেতে শুরু হয়। খাবার আর পানির স্বল্পতার কারণে অনেক সময় ক্ষুধার্তও থাকতে হয়। এছাড়াও নৌকার নড়াচড়ার কারণে কখনোই সম্পূর্ণভাবে ঘুম হয় না। আর দীর্ঘদিনের যাত্রায় তো মাঝে মাঝে হ্যালুসিনেশন অর্থাৎ ভ্রম দেখাও শুরু হয়ে যায়। তো এতগুলো সমস্যার কথা শুনে টেমি তাকে বলে যে যদি এতটাই সমস্যা হয় তাহলে তুমি এসব কেন করো? রিচার্ড বলে এত সমস্যার ভেতরেও এই ভ্রমণের যে অভিজ্ঞতা আর সেটার যে ভালো লাগা তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। সমুদ্রের ভেতরে আকাশের নিচে বাতাস চিরে যখন তোমার নৌকা এগিয়ে যেতে থাকবে আর তখন তোমার সামনে পড়বে দৃষ্টি বিজড়িত দিগন্ত রেখা, তখন তোমার মনে হতে থাকবে যেন তোমার নতুন করে আবারও একবার জন্ম হলো। এই সব কিছু শুনে টেমি রিচার্ডকে বলে যে তোমার সাথে আমিও একবার সমুদ্র ভ্রমণে যেতে চাই, আমিও এই অনুভূতিগুলো অনুভব করতে চাই। আর যেমন বলা তেমন কাজ, পরবর্তী ভ্রমণে রিচার্ড টেমিকেও তার সাথে করে নিয়ে যায়। তারা দুজন অনেক মজা করে, তারা একে অপরের সঙ্গ খুবই পছন্দ করতে থাকে, তারা দুজন একে অপরের সাথে অনেক সময় কাটাতে থাকে। আর এভাবেই তাদের বন্ধুত্ব ধীরে ধীরে আরো গভীর হয়ে যেতে থাকে। একইভাবে চলতে চলতে একদিন তাদের সাথে দেখা হয়ে যায় একটা বৃদ্ধ দম্পতির। তারা অনেক আগে থেকেই রিচার্ডকে চিনত, তাই সে বৃদ্ধ দম্পতি রিচার্ডকে একটা কাজের অফার করে। তারা রিচার্ডকে বলে যে আমাদের একটা ইয়ট আছে, আর তোমাকে সেই ইয়টটা নিয়ে যেতে হবে সান্তিয়াগোর উদ্দেশ্যে অর্থাৎ ক্যালিফোর্নিয়ার দিকে। আর সেখান থেকে ফিরে আসার সময় আমরা তোমাকে ফার্স্ট ক্লাস প্লেনের টিকিটও দিয়ে দেব, আর সম্পূর্ণ কাজটা করার জন্য তোমাকে $10,000ও দেব। এটা শুনে রিচার্ড তাদেরকে বলে যে আপনারা কি সেখান থেকে আসার সময় আমাকে 2টো ফার্স্ট ক্লাস টিকিটের ব্যবস্থা করে দিতে পারবেন? আসলে রিচার্ড তার সাথে টেমিকেও নিয়ে যেতে যাচ্ছিল, আর এবার সে দম্পতি তাকে 2টো টিকিট দেওয়ার জন্য রাজি হয়ে যায়। আর তখনই রিচার্ড তাদেরকে বলে যে তাহলে আপনারা প্রস্তুতি নিন, আমরা জলদি ক্যালিফোর্নিয়া
ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে রওনা দেব। এসব কিছু বলে রাতের বেলা রিচার্ড যখন টেমির সাথে কথা বলছিল তখন টেমি তাকে বলে যে আমি আমার বাড়ির দিকে যেতে চাই না, আমার বাড়ি ক্যালিফোর্নিয়াতে। এটা শুনে রিচার্ড বলে যে ঠিক আছে, তাহলে আমি এই ডিলটা ক্যান্সেল করে দিচ্ছি। টেমি বলে যে না না, তোমার একাই যাওয়া উচিত ক্যালিফোর্নিয়াতে, এটা বিশাল একটা ডিল, তোমার জীবন বদলে যাবে এর ফলে। রিচার্ড বলে আমি অর্ধেক দুনিয়া ঘোরার পরে তোমাকে খুঁজে পেয়েছি, তোমাকে আমি আর হারাতে চাই না। আসলে এতদিনে রিচার্ড আর টেমি দুজনেই একে অপরের প্রেমে পড়ে গিয়েছিল। রিচার্ডের এই কথা শুনে টেমি অনেক খুশি হয়ে যায়, আর তাই সে রিচার্ডের সাথে যাবার জন্য রাজিও হয়ে যায়। আর তারা দুজন খুব শীঘ্রই পরদিন সেই ইয়টটা নিয়ে রওনা দেয় ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে। আর যাত্রা পথে চলতে চলতে তারা সমুদ্রের মাঝামাঝি যখন চলে এসেছিল তখন রিচার্ড একটা রিং পরিয়ে টেমিকে বিয়ের জন্য প্রস্তাব দেয়। আর এই রিংটাও রিচার্ড নিজেই বানিয়েছিল। রিচার্ডের এমন ভালোবাসা দেখে টেমি সাথে সাথে রাজি হয়ে যায়, সে তাকে জড়িয়ে ধরে। আর পরদিন তারা দুজন আবার ক্যালিফোর্নিয়ার উদ্দেশ্যে সেই ইয়টটাকে চালাতে থাকে। আর তখনই অদ্ভুতভাবে একটা ছোট পাখি তাদের ইয়টের উপরে এসে বসে পড়ে। তারা দুজনেই অবাক হয়ে যায়, কারণ তারা সমুদ্র তট থেকে অনেক গভীরে চলে এসেছিল, আর এইটুকু পাখি এত গভীরে আসার কোনো চান্সই ছিল না। তবুও এই ব্যাপারটা নিয়ে টেমি রিচার্ডকে বলে যে এটা কিভাবে সম্ভব, এটা কি কোনো বিপদের লক্ষণ? রিচার্ড তাকে বলে যে হতে পারে তীব্র গতিতে হাওয়া চলার কারণে এই পাখিটা উড়ে সমুদ্রের গভীরে চলে এসেছে। আর এখন টেমি তাকে বলে যে ঝড়ো হাওয়ার জন্য কি আমাদের কোনো সমস্যা হতে পারে? রিচার্ড বলে যে একটু অপেক্ষা করো, আমি রেডিওতে কথা বলে দেখি। আর এখন রিচার্ড রেডিওতে কথা বলতে গেলে তাকে জানানো হয় যে তারা যে পথে যাত্রা করেছে সেই পথের সামনে একটা বিশাল হেরিকেন ঝড় আসতে চলেছে। এই খবরটা শুনে অনেক টেনশনে পড়ে যায় রিচার্ড। আর তখনই টেমি তাকে বলে যে আমাদের উচিত হবে নৌকাটা ঘুরিয়ে অন্য রাস্তায় নিয়ে যাওয়া, আর এরপর যখন হেরিকেন থেমে যাবে আমরা পুনরায় এই রাস্তা দিয়ে ক্যালিফোর্নিয়াতে যেতে পারবো। আর যেই বলা সেই কাজ, তারা তাদের গতিপথ পরিবর্তন করে অন্যদিকে যেতে থাকে। কিন্তু ততক্ষণে রাত হয়ে গেছিল, আর রাত হতে হতে তাদের এই ছোট্ট ইয়টটা সম্পূর্ণভাবে সেই হ্যারিকেনের কবলে পড়ে গিয়েছিল। পাহাড় সমান উঁচু উঁচু ঢেউ আর ভয়ঙ্কর ঝড়ো বাতাস সবকিছু মিলিয়ে চারিদিকে মৃত্যুপুরীর মতো একটা ভয়ঙ্কর পরিবেশের সৃষ্টি হয়ে যায়। নৌকার উপর থেকে রিচার্ড টেমিকে বলে যে তুমি ডেকের ভেতরে চলে যাও। যদিও টেমি রিচার্ডকে ছেড়ে নৌকার ভেতরে যেতেই চাচ্ছিল না, কিন্তু রিচার্ডের জোড়াজুড়িতে তাকে যেতেই হয়। আর ডেকের ভেতরে যাবার কিছুক্ষণ পরে সেখানে একটা বিশাল ঢেউয়ের সাথে তাদের এই ইয়টটা ধাক্কা লেগে পুরো তছনছ হয়ে যায়। নৌকার ভেতরে প্রচুর পানি ঢুকতে থাকে, আর বিশাল একটা ঢেউয়ের ধাক্কায় নৌকার উপরে থেকে সমুদ্রে পড়ে গিয়েছিল রিচার্ড। আর এখন পরদিন সকালে যখন টেমির জ্ঞান ফেরে তখন সে দেখতে পায় নৌকার ডেকের ভেতরে পানি ভরে গেছে। আসলে ঝড়ের সময় টেমির মাথায় আঘাত লাগার কারণে সে জ্ঞান হারিয়ে ফেলেছিল। এরপর টেমি নৌকার উপরে এসে চারিদিকে রিচার্ডের নাম ধরে ডাকতে থাকে, কিন্তু আশেপাশে থেকে রিচার্ডের কোনো সারা শব্দই পাওয়া যাচ্ছিল না। আর এখন সিনেমা 5 মাসের ফ্ল্যাশব্যাক থেকে চলে আসে বর্তমান সময়ে। টেমি রিচার্ডের জন্য প্রচন্ড চিন্তিত ছিল। সে চারিদিকে রিচার্ডকে হন্য হয়ে খুঁজে বেড়ায়, দূরবীন দিয়ে বিশাল এই সমুদ্রের বুকে চোখ বোলাতে থাকে, আর সাহায্যের আশায় বুক বেঁধে থাকে টেমি। কিন্তু আশেপাশে না তো সে কোনো জাহাজ দেখতে পায় আর না কোনো কিনারার দিশা। তাই কোনো উপায়ান্তু না পেয়ে এখন টেমি রেডিওর মাধ্যমে সাহায্যের জন্য যোগাযোগ করতে চায়। কিন্তু সে দেখতে পায় যে সমুদ্রের এত গভীরে আসার কারণে আর সেদিনের ধ্বংসলীলায় তাদের রেডিওটি আর কাজ করছে না। এটি দেখে টেমি ভয়ঙ্কর রকমের হতাশ হয়ে পড়ে, আর প্রচন্ড রকমের আহত হবার কারণে ক্লান্ত অবস্থাতেই সেখানেই ঘুমিয়ে পড়ে টেমি। আর বেশ কিছুক্ষণ ঘুমানোর পরে টেমি ঘুম থেকে উঠলে সে দেখতে পায় ইয়টের উপরে যে সেফটি বোর্ডটি ছিল, অর্থাৎ ছোট একটা নৌকা, সেটা তাদের ইয়টে নেই। আর সেটাকে খোঁজার জন্য টেমি দূরবীন দিয়ে চারিদিকে দেখতে থাকে। আর তখনই সে দেখতে পায় যে সেই সেফটি বোর্ডটি তাদের আসল নৌকা থেকে অনেক দূরে ছিল। এটি দেখে টেমি বুঝে যায় যে সেই নৌকাতে রিচার্ড আছে। আর রিচার্ডকে বাঁচানোর জন্য যেভাবেই হোক টেমি সেই সেফটি বোটের দিকে যাবার চেষ্টা করে। তাই সে এই বিশাল ইয়টটাকে চালু করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই এই ধ্বংসপ্রায় ইয়টটি আর চালু হয় না। কোনো উপায়ান্ত না পেয়ে সাহস করে টেমি সাঁতরে রিচার্ডের দিকে যাবার চেষ্টা করে। কিন্তু কিছুক্ষণ সাঁতার কাটার পরে টেমি খেয়াল করে যে তাদের ইয়টটি
নৌকাটি তার থেকে ধীরে ধীরে দূরে চলে যাচ্ছে। আর এই বিশাল সাগরের বুকে টেমি কোনোভাবেই সেই ইয়টটিকে হারাতে চায় না, তাই টেমি জলদি আবার সেই ইয়টে ফিরে চলে আসে। আর এখন সে খেয়াল করে ইয়টটি অনেকখানি ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছিল, এমনকি ইয়টের গায়ে অনেকগুলো ফাটলও ধরে গিয়েছিল। টেমি কোনো রকমে সেই ফাটলগুলোর গায়ে টেপ লাগিয়ে ইয়টের ভেতরে পানি ঢোকা বন্ধ করার চেষ্টা করতে থাকে। এরপর টেমি চলে যায় ইয়টটার ভেতরে। ইয়টের ভেতরে গিয়ে টেমি সেখান থেকে সব পানিগুলোকে পাম্পের মাধ্যমে বাহিরে বের করে ফেলে। আর এখন টেমি যেভাবেই হোক রিচার্ডের কাছে অতি জলদি পৌঁছাতে চায়। আর রিচার্ডের কাছে পৌঁছাতে হলে তাকে এই নৌকার পালটি মেরামত করতে হবে। আর তাই টেমি নৌকার পাল ঠিক করার কাজে লেগে পড়ে। তবে এই পাল ঠিক করার কাজটি এতটাও সহজ ছিল না। অনেক কষ্টে টেমি সেই নৌকার পালটা ঠিক করে আর তারপর নৌকা চালনা করে দেয় রিচার্ডের উদ্দেশ্যে। আর বেশ কিছুক্ষণের মধ্যেই টেমি পৌঁছে যায় রিচার্ডের নৌকার কাছে। কিন্তু এখানে সেই ছোট্ট নৌকাটি উল্টে গিয়েছিল আর রিচার্ড পানিতে হাবুডুবু খেতে খেতে কোনো রকমে আহত অবস্থায় সেখানে আটকা পড়েছিল। রিচার্ডকে এমন অবস্থায় দেখে টেমি জলদি তার নৌকা থেকে নেমে রিচার্ডকে নিতে চলে আসে। রিচার্ড ভয়ানক রকমের আহত হয়েছিল, তাই টেমি রিচার্ডকে তার নৌকা অবধি আনতে পারলেও রিচার্ড নিজে নিজে সেই নৌকায় উঠতেও পারছিল না। তাই টেমি নৌকার উপরে উঠে রিচার্ডকে দড়িতে বেঁধে কোনো রকমে সেই নৌকার উপরে তুলে নেয়। আর আমরা দেখতে পাই রিচার্ডের পায়ে ভয়ানক রকমের ক্ষত হয়ে গিয়েছিল। রিচার্ড এতটাই অসুস্থ ছিল যে সে ভালোভাবে কথাও বলতে পারছিল না। আর তাই টেমি রিচার্ডের পায়ে ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। আর এখন টেমি যখন রিচার্ডের টি শার্ট উপরের দিকে তুলতে থাকে তখন সে দেখতে পায় রিচার্ডের পাঁজরের হাড্ডিও বেশ খানিকটা ভেঙে গেছে, যার ফলে রিচার্ড ভয়ানক রকমের কষ্ট পাচ্ছিল। কিন্তু এখানে টেমির কিচ্ছু করার ছিল না। আর এভাবেই একে একে 2 দিন তারা সমুদ্রের ভেতরে আটকা পড়ে থাকে। তাদের পুরো ইয়টের ইঞ্জিন কোনোভাবেই চালু হচ্ছিল না। আর ইয়টের উপরে যে পালটা তারা লাগিয়েছিল সেটা অনেক ছোট, যার ফলে ইয়টটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়াও সম্ভব হচ্ছিল না। আর 2 দিন পরে তারা যখন তাদের অবস্থান সম্পর্কে কিছুটা আন্দাজ পায় তখন তারা বুঝতে পারে যে তারা সমুদ্র তট থেকে অনেক দূরে সমুদ্রের মাঝে একটা জায়গায় আটকা পড়েছে, যে জায়গা দিয়ে কোনো জাহাজও যায় না। এই সব কিছু বুঝতে পেরে টেমি অনেক হতাশ হয়ে যায়। সে বলে যে এভাবে আমরা কোনো দিনও বেঁচে কিনারায় ফিরতে পারবো না। এটা শুনে রিচার্ড তাকে সাহস দিতে থাকে। সে বলে যাই হয়ে যাক না কেন নিজের হিম্মত কখনো হারাতে দিও না। আসলে তাদের নৌকা যেদিকে যাচ্ছিল অর্থাৎ ক্যালিফোর্নিয়ার দিকে, সেদিকে আবার বাতাস খুবই ধীরে বহমান ছিল, যার ফলে তাদের এই বিশাল নৌকাটি খুবই ধীরে ধীরে ক্যালিফোর্নিয়ার দিকে এগোচ্ছিল। আর এভাবে এগোতে থাকলে কয়েক মাস লেগে যেত ক্যালিফোর্নিয়াতে পৌঁছাতে। তাই টেমি রিচার্ডকে বলে যে আমাদের ক্যালিফোর্নিয়াতে না গিয়ে হাওয়াই দ্বীপের দিকে যাওয়া উচিত। এটা শুনে রিচার্ড বলে কি বলছো তুমি, তাহলে তো 500 মাইলের যাত্রা আরো বেশি হয়ে যাবে আমাদের। কিন্তু টেমি বলে যতই হোক হাওয়াইয়ের দিকে বাতাসের গতিবেগ অনেক বেশি, আমরা যদি হাওয়াইয়ের দিকে পাল তুলে দেই তাহলে আমাদের নৌকা দ্রুত সেদিকে পৌঁছাতে পারবে। রিচার্ডের কাছে টেমির কথা যুক্তিযুক্ত মনে হয়, আর তাই তারা তাদের নৌকাটিকে হাওয়াই দ্বীপের দিকে ঘুরিয়ে দেয়। আর আগামী বেশ কয়েকদিন হলো তারা তাদের নৌকাটি নিয়ে হাওয়াইয়ের দিকে যেতে থাকে। কিন্তু কিছুদিন পরেই তারা বুঝে যায় যে হাওয়াই পৌঁছাতেও এখনো অনেক মাস লেগে যাবে। কিন্তু তাদের কাছে থাকা খাবার আর পানি শীঘ্রই শেষ হয়ে যাবে, কারণ তাদের কাছে মাত্র 7 দিনের খাবার এবং পানি ছিল। তাই রিচার্ড টেমিকে বলে যে আমাদের এখন প্রাকৃতিকভাবে পাওয়া প্রোটিনগুলোকে সংগ্রহ করতে হবে, অর্থাৎ আমাদের সমুদ্র থেকে মাছ ধরে সেগুলোকে খেতে হবে, নয়তো হাওয়াই পৌঁছানোর অনেক আগেই আমরা মারা যাব। এই কথা শুনে টেমি প্রথম দিকে রিচার্ডকে সরাসরি না বলে দেয়, কারণ টেমি ছিল একজন পাকা ভেজিটেরিয়ান। সে মাছ মাংস কিছুই খেত না। কিন্তু টেমি এটাও বুঝে গিয়েছিল যে সে যদি এখন মাছ না খায় তাহলে তার জীবিত হাওয়াই পৌঁছানো অসম্ভব। তাই সে নিজের অনিচ্ছা সত্ত্বেও নিজেদেরকে বাঁচানোর জন্য সমুদ্রে নেমে পড়ে মাছ ধরার জন্য। সে অনেক চেষ্টা করে একটা মাছ ধরার, কিন্তু কোনোভাবেই টেমি একটাও মাছ ধরতে পারে না। হতাশ হয়ে টেমি কোনো মাছ না ধরেই আবার তাদের নৌকায় উঠে আসে। আর তাদের নৌকায় ধীরে ধীরে তাদের খাবার পানিগুলো শেষ হয়ে যাচ্ছিল। কিন্তু এবার ভাগ্য তাদের সহায় হয়। সৌভাগ্যবশত সমুদ্রের মাঝে মুষলধারে বৃষ্টি চলে আসে। আর প্রায় 18 দিন পরে তারা দুজনেই পেট ভরে বৃষ্টির পানি খেয়ে নেয়। আর অনেক পানি তারা সংরক্ষণ
সংরক্ষণও করে নেয়। কিন্তু তারা দুজনেই জানতো যে তারা যতই পানি সংরক্ষণ করুক না কেন, সাহায্য যদি তাদের কাছে না পৌঁছায় তাহলে জীবিত হাওয়াইতে পৌঁছানো প্রায় অসম্ভব। আর এভাবেই কোনো রকমে খেয়ে না খেয়ে সমুদ্র যাত্রা করতে করতে তাদের 29 দিন পার হয়ে গেছে। আর এতদিনে তাদের খাবার এবং পানি দুটোই প্রায় শেষ হয়ে গেছে। আর অল্প খাবার কারণে তারা আগের থেকেও অনেক দুর্বল হয়ে গিয়েছিল। যখন বেঁচে থাকার প্রায় সব আশায় তাদের সামনে শেষ হয়ে যাচ্ছিল, তখনই একদিন রাতে তাদের সামনে একটা বিশাল মালবাহী কার্গো জাহাজ তারা দেখতে পায়। এটা দেখে টেমি অনেক খুশি হয়ে যায়। সে চিৎকার করতে থাকে। সে জাহাজের উদ্দেশ্যে ফ্লেয়ার গান দিয়ে শুটও করে দেয়। টেমি ভেবেছিল যে এবার হয়তো তারা বেঁচে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত টেমির চিৎকার বা সেই ফ্লেয়ার গানের আলো কোনোটাই জাহাজে থাকা কেউই দেখতে পায় না। আর তাদের চোখের সামনে দিয়ে তাদের বেঁচে থাকার এই আশ্বাস, এই জাহাজটাও ধীরে ধীরে অনেক দূরে চলে যায়। এসব কিছু দেখে টেমি ভয়ানক রকমের হতাশ হয়ে যায়। সে ভেবেই নেয় যে তারা আর কোনোদিনও এই সমুদ্রের মাছ থেকে বেরোতেই পারবে না। আর পরদিন সকালে টেমি যখন রিচার্ডের পায়ের ব্যান্ডেজ খুলে তার ক্ষত দেখতে যায়, সে দেখতে পায় রিচার্ডের পায়ের অবস্থা আগের থেকে অনেক খারাপ হয়ে গেছে। তার পায়ের ক্ষততে পচন ধরতে শুরু করেছে। আর এরই সাথে সাথে রিচার্ডের গায়ে এখন ভয়ানক জ্বরও এসেছিল। আর তখনই টেমি বুঝতে পারে যে সমুদ্রের মাঝে আবার তুফান আসতে চলেছে। আর টেমি এটাও বুঝতে পারে যে এবার ঝড় আসলে আর তারা নিজেদেরকে বাঁচাতেই পারবে না। কিন্তু সৌভাগ্যবশত এবার সমুদ্রে কোনো তুফান আসে না, শুধুমাত্র ঝড়ো হাওয়া বয়ে চলে যায়। কিন্তু ঝড় তুফান ছাড়াও তাদের দুজনের অবস্থা ভয়ানক রকমের খারাপ ছিল। তারা ধরে নিয়েছিল যে তারা জীবিত এই সমুদ্র থেকে আর বেরোতে পারবে না। সেদিন সারা রাত টেমি রিচার্ডের সাথে গল্প করে। সে রিচার্ডকে বলে যে কিভাবে ছোটবেলায় তার বাবা তাকে ঘুরতে নিয়ে যেত আর কিভাবে তাকে রেখে হুটহাট করে তার বাবা গায়েব হয়ে যেত। আর এভাবে চলতে চলতে 10 বছর বয়সে তার দাদা দাদি তার বাবার সাথে তার দেখা করাই বন্ধ করে দিয়েছিল। আর এই সব ব্যাপার নিয়ে তাদের পরিবারে প্রায়ই ঝগড়াঝাটি লেগেই থাকতো। তো এখন পরদিন সকালে টেমি যখন ঘুমাচ্ছিল তখন তাকে রিচার্ড ডাকতে থাকে। কিন্তু অদ্ভুতভাবে টেমি রিচার্ডকে বলে যে এখন তুমি যেতে পারো, আমি তোমাকে আর আটকিয়ে রাখবো না। আর পেছনে ফিরলে আমরা দেখতে পাই সেখানে রিচার্ডের কোনো নামগন্ধই নেই। আসলে রিচার্ড এই নৌকায় কখনো ছিলই না। রিচার্ডের নামে যেটা ছিল সেটা শুধুমাত্র টেমির একটা কল্পনা, যেটা রিচার্ডের রূপ নিয়ে এতদিন তার সাথে ছিল। রিচার্ড তো ঝড়ের সময়ই কোথাও মরে ভেসে গিয়েছিল সমুদ্রে। তাই ফাইনালি টেমি আজকে এটা মেনে নেয় যে রিচার্ড আসলে বেঁচে নেই। তাই সে একা একাই এই নৌকায় মানিয়ে নিতে থাকে। টেমি এতদিনে মাছ শিকার করাও শিখে গিয়েছিল, কারণ টেমি খুব ভালোভাবে জানতো যে মাছ না খেলে সে কোনোভাবেই বাঁচতে পারবে না। আর এভাবেই এই ভাঙা নৌকাতে এক এক করে মোট 41টা দিন কাটিয়ে দিয়েছে টেমি। 41 দিন কাটানোর ফলে টেমির অবস্থা ভয়ানক রকমের খারাপ হয়ে গিয়েছিল। আর টেমি যখন বেঁচে থাকার সকল আশা ছেড়ে দিয়েছিল, তখনই টেমির নৌকায় একটা পাখি উড়ে এসে বসে। আর এই পাখিটা দেখে টেমি অনেক চিন্তায় পড়ে যায়, কারণ এই পাখিগুলো সমুদ্রের তীর থেকে খুব বেশি দূরে যেতে পারে না। অর্থাৎ টেমি বুঝে যায় যে আশেপাশে কোথাও হয়তো সমুদ্রের কিনারা রয়েছে। আর তাই সে দূরবীন দিয়ে সামনের দিকে খেয়াল করলে সে সমুদ্রের কিনারা দেখতে পায়। সমুদ্রের কিনারার সাথে সাথে সে একটা জাহাজও দেখতে পায়। আর বাঁচার আশায় টেমি তার কাছে থাকা ফ্লেয়ার গান দিয়ে সেই জাহাজের দিকে একটা শুট করে দেয়। সেই জাহাজটা ছিল একটা জাপানি জাহাজ। সৌভাগ্যবশত সেই জাহাজের লোকজন টেমির ফ্লেয়ার গানের শটটা দেখতে পায়। আর কিছুক্ষণের ভেতরে সেই জাহাজটা টেমিকে সাহায্য করার জন্য তার নৌকার কাছে চলে আসে। সেই জাহাজ থেকে তারা টেমিকে খাবার আর পানি দিয়ে দেয়। আর তারা তাদের জাহাজের সাথে টেমির নৌকাটাকে বেঁধে কিনারার দিকে নিয়ে যেতে থাকে। আর এ যাত্রায় প্রাণে বেঁচে যায় টেমি। আর এখন দেখানো হয় টেমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছে। আর সে আবার সেই তাহিতি আইল্যান্ডে চলে এসেছে, যেখানে সে প্রথমবার রিচার্ডের সাথে দেখা করেছিল। সে এই আইল্যান্ডে এসে রিচার্ডের ঘরে চলে যায়। সেখানে রিচার্ড আর তার অনেকগুলো ছবি দেখে স্মৃতিকাতর হয়ে সেখানেই কান্নায় ভেঙে পড়ে টেমি। আর এখন সে আবার চলে আসে সমুদ্রের কিনারায়। আর তার হাতে থাকা রিচার্ডের দেয়া সেই আংটিটা রিচার্ডের স্মৃতিতেই সে সমুদ্রের মাঝেই ভাসিয়ে দেয়। আর এরই সাথে সাথে আজকের গল্পটা শেষ হয়ে যায়। তো বরাবরের মতোই সারভাইভাল গল্প আমার খুবই ভালো লাগে। এই গল্পগুলো
আপনাকে আমাকে জীবনের মূল্য বোঝাতে শেখায়, জীবনে যত বিপদই আসুক না কেন তা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা শক্তি যোগায়। তো যাই হোক, আজকের গল্পটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। আমি আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।